আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের প্রত্যাবর্তনের আশায় আমরা তোমাদের জন্য একটা প্রিমিয়াম ফ্রি কোর্স যে শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঋতুবর্ণনের A to Z শিখব। আজকের ক্লাসে আমরা ঋতুবর্ণন এমনভাবে শিখব যাতে করে মধ্যযুগের এই কবিতা অনেকের কাছে নতুন মনে হলেও অনেকের কাছে এখানে কঠিন কঠিন শব্দ থাকলেও আমরা আজকের ক্লাসের শেষে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে ঋতুবর্ণন খুব সহজ এবং এখান থেকে যে প্রশ্ন আসবে সিকিউ বলো এবং এমসিকিউ বলো, তার বিস্তারিত আজকের ক্লাসে শেষ হবে। ঋতুবর্ণন খুব সহজে আজকের ক্লাসে আমরা পড়বো। তোমরা যারা ক্লাস করেছো এর আগে তারা তো মনে হয় বুঝতে পেরেছো যে আমরা প্রিমিয়াম ফ্রি কোর্স হলেও আমাদের পেইড ব্যাচের মতোই এখানে ক্লাস হয়। তো তোমরা এটা একটু তোমাদের আরও যারা বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী আছে সবার কাছে পৌঁছে দাও, আমরা এই অনুরোধ রেখে ক্লাস শুরু করছি। আমরা ঋতু বর্ণন যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে ঋতুর বর্ণনা, হ্যাঁ ঋতুর বর্ণনা। কার ঋতুর বর্ণনা? আমরা জানি যে এই কবিতার ঋতু বর্ণন কবিতাটি লিখেছেন আলাওল, এবং আলাওল মধ্যযুগের কবি, এবং এই কবিতার ভাষা যে কাব্যিক বর্ণনা, সেখানে আমরা মধ্যযুগের কাব্যের বর্ণনা বা কাব্যের যে রূপ, শব্দের যে রূপ, সেগুলো আমরা দেখতে পাই। আলাউল যে কাব্য থেকে আলাউলের এই কবিতার অংশটিকে নেওয়া হয়েছে, সেই কাব্যটির নাম আমরা জানি যে এটা পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে আলাউলের। এবং আলাউলের পদ্মাবতী কাব্যটি মূলত হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদমাবুত পদমাবুত অথবা পদমাবুত তও লেখে, সেখান থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। সেই কবিতায় আমরা জানি যে পদ্মাবতী একজন নায়িকা চরিত্র এবং রত্নসেন, পদ্মাবতী এবং রত্নসেনের দৃষ্টিতে ঋতুর বর্ণনা এই কবিতায় উঠে এসেছে। মূলত পদ্মাবতী এবং রত্নসেনের দৃষ্টিতে ঋতুর বর্ণনা আমাদের সমাজের, আমাদের যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে সেই ঋতুর বর্ণনাটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা কবিতায় আসলে পদ্মাবতী বা রত্নসেনকে পাবো না ঠিকই, কিন্তু এই কবিতায় যুবকদের দৃষ্টিতে প্রকৃতির রূপ বৈচিত্র্য, ঋতুর বর্ণনা কিভাবে মনের উপরে প্রভাব ফেলে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা কবিতার শুরুতে একবারে চলে যাই। কবিতার বিভিন্ন ঋতুর যেহেতু বর্ণনা আছে, কবিতার শুরু হয়েছে বসন্ত ঋতুর বর্ণনা দিয়ে। আমরা তার মানে শুরুতে পাবো হচ্ছে বসন্তকাল। এই কবিতার শুরুতে আমরা পাবো বসন্তকালের বর্ণনা। এভাবে বসন্ত ঋতু, গ্রীষ্ম ঋতু, শীতের কিছুটা মানে এরকম ঋতুর বর্ণনা আমরা এখানে দেখতে পাবো। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। যদি প্রশ্ন হয় ঋতু বর্ণন কবিতার শুরুতে কবি কোন ঋতুর বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে বসন্ত ঋতুর বর্ণনা দিয়েছেন। প্রথমে বসন্ত, তার মানে এখান থেকে আমরা দেখতে পাই যে প্রথমে যে বর্ণনাটা দেয়া হয়েছে সেটা হচ্ছে বসন্তের বর্ণনা। তাহলে এরকম যদি প্রশ্ন আসে প্রথম বর্ণনা কোনটি, সেটা হচ্ছে বসন্ত। বসন্তের বর্ণনাতে বলা হয়েছে নবীন পল্লব। এখন আমরা জানি যে বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়। তো গাছে গাছে নতুন পাতা গজাইকে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নবীন পল্লব। নবীন শব্দের অর্থ কি? নবীন শব্দের অর্থ হচ্ছে নতুন। নবীন শব্দের অর্থ নতুন, আর পল্লব শব্দের অর্থ হচ্ছে পাতা। নতুন পাতার আর একটা নাম আছে, নতুন পাতাকে আবার বলা হয় কিশলয়। নতুন পাতাকে আমরা আবার কিশলয় বলতে পারি। আমরা জানি যে বসন্ত ঋতুতে শীতকালের জ্বর শীত ঋতুকে অসুস্থ, প্রকৃতির অসুস্থতা থাকে যেন মনে হয় শীতকালে। সেই শীতকালকে উপেক্ষা করে পার হয়ে বসন্ত ঋতুতে হাড়ের মতো শক্ত ডাল ফেড়ে নতুন করে শাখা প্রশাখা, পাতা, ফুল গজায়। আমরা নিজেদের জীবন থেকে একটা জিনিস দেখতে পাই যে প্রকৃতির বর্ণনা বা প্রকৃতির পরিবর্তন আমাদের জীবনের বা মনের উপরেও কিন্তু বিশাল প্রভাব ফেলে। বসন্ত ঋতুতে আমরা দেখি যে শীত কেটে গেছে, এখন আড়ষ্টতা ভেঙে আমরা আবার নতুন উদ্যমে চারিদিকে পাখির কলরব শুনতে পাই, বেশি সবুজ আর সবুজ দেখতে পাই, মনে হয় যেন সবুজের আগুন জ্বলছে চারিদিকে। সেখানে আবার বিভিন্ন রঙিন ফুল গজায়। তার মানে বসন্ত প্রকৃতিতে মানুষের মনেরও একটা বৈচিত্র্য রূপ কিন্তু আমরা দেখি, আমাদের জীবনেও দেখি। সেই বর্ণনাই এখানে এসেছে। প্রথম বসন্ত ঋতু নবীন পল্লব, এবং এই বসন্ত ঋতুকে কবি আরেকটা নাম দিয়েছেন। এই বসন্ত ঋতুকে দেখো আবার বলা হয়েছে সুমাধব।
বসন্ত ঋতুকে সুমাদব বলা হয়েছে কেন? সুমাদবটা কিভাবে আসলো? দুই পক্ষ আগে পাছে, আগে এবং পিছে দুই পক্ষ বলা হচ্ছে। এখন এই আগে এবং পিছে কে? আমরা দুই পক্ষের মধ্যে প্রথম পক্ষ হিসেবে পাই সেটা হচ্ছে শীতকাল। প্রথমে ধরি যদি শীতকাল, এবং দুই পক্ষের অপর পক্ষকে আমরা যদি ধরি যে অপর পক্ষটা হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে আমরা এখানে দেখতে পাই যে শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুই কালের মাঝখানে কি? এই দুই কালের মাঝখানেই তো বসন্তের অবস্থান। এই দুই কালের মাঝখানেই তো বসন্তের অবস্থান, এটা আমরা জানি। দুই পক্ষ আগে পাচ্ছে, সামনে এবং পিছনে দুই পক্ষ, দুইটা কাল, মধ্যে মানে মাঝে সুমাধব। এখানে সুমাধব মানে হচ্ছে সুন্দর বা উত্তম বসন্তকাল। উত্তম বসন্তকাল, তার মানে বসন্তকালকে এখানে উত্তম বলা হচ্ছে কাদের তুলনায়? শীত এবং গ্রীষ্মের তুলনায় উত্তম বলা হচ্ছে। সুমাধব উত্তম বসন্তকাল। মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয় একটা হচ্ছে মলয় পর্বত ভারতের দক্ষিণে, যেটাকে আমরা কেরালা রাজ্য বলি, ভারতের দক্ষিণে কেরালা রাজ্যে অবস্থিত মলয় পর্বত। এই মলয় পর্বত শব্দটা কেন নেওয়া হয়েছে? কারণ মলয় পর্বত ওই অঞ্চলে একটা বৃক্ষ হয়, একটা গাছ হয়, আমরা সবাই জানি, চন্দন বৃক্ষ। এবং চন্দনের সুবাস বা সুগন্ধি বৃক্ষ হিসেবে খুবই খ্যাতি রয়েছে। এবং এই চন্দন যেটা হয়, চন্দন বৃক্ষ থেকে পাওয়া চন্দন, এটা বেটে তারপরে মানুষ রূপ লাবণ্য বা সুগন্ধি হিসেবে ব্যবহার করে। তাই মলয়া সমীর, আমরা জানি যে সমীর শব্দের অর্থ হচ্ছে বায়ু বা বাতাস। মলয়া সমীর, তার মানে এই মলয় পর্বত ওই ভারতের দক্ষিণ কেরালা রাজ্যের ওই দক্ষিণের বাতাসকে বলা হচ্ছে সুগন্ধি মৃদু স্নিগ্ধ বাতাস। মলয়া সমীর হইলা মানে হলো কামের পদাতি। কামটা হচ্ছে কামদেব। আমরা জানি যে প্রেম বা কামনার দেবতা হচ্ছে কামদেব। প্রেমে মলয়া সমীর হইলা মানে হলো কামের পদাতি। পদাতিটা কি? পদাতি হচ্ছে পায়ে হেঁটে চলা সৈন্য। আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে বাহিনী থাকে কয়েক প্রকার, তার মধ্যে পায়ে হেঁটে যাওয়া সৈন্যকে বলা হয় পদাতিক বাহিনী। এখানে পদাতি শব্দটি মূলত মেসেঞ্জার, বার্তাবাহক মানে দূত, মেসেঞ্জার হয়েছে। কে হয়েছে মেসেঞ্জার? মলয়া সমীর। দক্ষিণ দিক থেকে আসা বাতাস, স্নিগ্ধ সুগন্ধ বাতাস মেসেঞ্জার হয়েছে, সংবাদ বাহক হয়েছে। কিসের? প্রেম বা কামনার দেবতার সংবাদ বাহক হয়েছে। তার মানে বসন্তকালে দক্ষিণ দিক থেকে এই সুগন্ধি বাতাস আমাদের মনকে আবেগে পরিপূর্ণ করে তোলে, যুবক মনে প্রেম বা কামনার অনুভূতি জাগ্রত করে। মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকলিত মানে প্রস্ফুটিত, এখানে পুরোপুরি প্রস্ফুটিত না, এখানে মুকলিত মানে বোঝানো হয়েছে আধা ফোঁটা। মানে মুকলিত কইল মানে হচ্ছে করলো, তবে কাদেরকে? বৃক্ষ বনস্পতি। বনস্পতি শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করে তাহলে পাবো বন যুক্ত পতি। আমরা জানি বনস্পতির দুই ধরনের মিনিং আমরা অভিধানে ব্যবহারিকে পেয়ে থাকি। একটা হচ্ছে বনস্পতিকে বন বা পতি হলে বৃক্ষের বা বনের সব থেকে বড় বৃক্ষ, অশ্বত্থ বটবৃক্ষ, এগুলাকে বলতে পারি। আবার বনস্পতি শব্দ আমরা জানি যে ঔষধি গাছ, যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয়। কিন্তু বসন্তকালে ওই দক্ষিণ থেকে আসা বাতাস যে গাছে ফুল হয় না সে গাছেও ফুল ফোটাতে পারে। দেখো বলেছে মুকলিত কইল তবে, মুকলিত করলো তাকে। কাকে মুকলিত করলো? বৃক্ষ বনস্পতি, বনের বড় বৃক্ষকে, অশ্বত্থ বা বটবৃক্ষকে, ফুল হয় না কিন্তু ফল হয় এরকম ঔষধি বৃক্ষকেও মুকলিত করলো, ফুলে সেখানেও ফুল ফোটালো। কুসুমিত কিংসুক সঘন বনলাল। বসন্তের বর্ণনায় সব থেকে উল্লেখযোগ্য যে বর্ণনাটা আমরা জানি যে বসন্তে পলাশ ফুল ফোটে। কিংসুক শব্দের অর্থ হচ্ছে পলাশ ফুল। কুসুমিত, কুসুম থেকে আসছে,
কুসুমিত শব্দটা কোত্থেকে আসছে আমরা জানি যে কুসুমিতের মূল শব্দ কি কুসুম। তাহলে কুসুমিত মানে কি ফুলে ভরা, ফুলেল। কুসুমিত কিংশেক সঘন, ফুলে ভরা পলাশ বা কৃষ্ণচূড়া বৃক্ষ, কৃষ্ণচূড়া পলাশ ফুলে এত ভরে গেছে যে সঘন, খুবই ঘন হয়ে থাকা কৃষ্ণচূড়া গাছে ঘন হয়ে থাকা পলাশ ফুলের কারণে বন লাল, বনের চারিদিকে লাল দেখাচ্ছে, মনে হচ্ছে যেন লালের আগুন জ্বলছে। তার মানে ফুলে ফলে ফুলে ভরে থাকা পলাশ ফুল এত ঘন হয়ে গেছে যে ওই গাছের পাতা বা অন্য কিছুকে ছাড়িয়ে পুরা বনে লাল হয়ে আছে। পুষ্পিত আমরা দেখেছি, কুসুমিত মানে কুসুম দ্বারা, কুসুম মানে ফুল, ফুলেল ফুলে শোভিত মানে ফুলে ভরা। ঠিক সেরকম পুষ্পিত মানে পুষ্প দ্বারা, ফুলে দ্বারা ভরা। সুরঙ্গ, সুরঙ্গ মানে হচ্ছে সুঅঙ্গ, সুঅঙ্গ মানে হচ্ছে সুন্দর শোভা পাচ্ছে এরকম, সুন্দর শোভা আছে এরকম। ফুলে ভরা শোভাময় মল্লী, মল্লী মানে হচ্ছে বেল ফুল বা বেলি ফুল, মল্লী মানে বেল ফুল বা বেলি ফুল। আর লবঙ্গ হচ্ছে, আমরা লবঙ্গকে তো মশলা বলি, তো লবঙ্গ এটাও তো এক ধরনের ফুল। এবং গুলাল শব্দের অর্থ হচ্ছে আবির। আবির মানে কি? আবির মানে হচ্ছে লাল, আবির মানে আবির হচ্ছে লাল। তার মানে আমরা দেখছি যে ফুলে ভরা সুন্দর শোভা তৈরি করেছে বেলি ফুল এবং লবঙ্গ, এই ফুলে সেটা লাল হয়ে আছে, আবির হয়ে আছে। তার মানে প্রকৃতির বর্ণনায় এখানে আমরা যে লাল রঙের বা বসন্তে যে কৃষ্ণচূড়া ফুল, বসন্তে যে আমরা বিভিন্ন রকম লাল বা রঙিন ফুল দেখি, সেই ফুলগুলোর বর্ণনা নিয়ে এসে বসন্তের রূপবৈচিত্র্য প্রকাশিত হয়েছে এই চরণে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভ্রমরের ঝংকার কোকিল কলরব। দেখো ভ্রমরের ঝংকার, এই ভ্রমরের ঝংকার আর কোকিলের কলরব, এই কোকিলের কলরব এই দুটো খুবই কমন, বসন্তকালে এই দুইটা কিন্তু খুবই কমন। ভ্রমরের ঝংকার, কোকিল কলরব। ভ্রমরের গুঞ্জন, ভ্রমরের ঝংকার বলতে এখানে ভ্রমরের গুঞ্জন বলেছে। কোকিলের কলরব মানে কোকিলের কুহুটান, কোকিলের সুমিষ্ট সুর। শুনিতে যুবক, এটা শুনে যুবক মনে, শুনিতে যুবক মনে জাগে অনুভব। তার মানে বসন্তের ভ্রমরের গুঞ্জন এবং কোকিলের সুমিষ্ট গান শুনে যুবক মনে অনুভব জাগে, যুবক মনে আবেগ জাগ্রত হয়, যুবক মনে প্রেমের অনুভূতি জাগ্রত হয়। নানা পুষ্পমালা গলে বড় হরষিত। নানা পুষ্প মানে বিভিন্ন ধরনের ফুল, মালা গলে, বিভিন্ন ফুলের মালা গলে, গলায় পরে বড় হরষিত, হরষিত মানে হচ্ছে আনন্দিত। তার মানে যুবকের মন, তরুণের মন মূলত ওই যে পদ্মাবতী কাব্যের মূলত পদ্মসেন এবং পদ্মাবতী এবং রত্নসেনের মনে নানা রঙের মালা পরে তারা খুব হর্ষিত হয়েছে, আনন্দিত হয়েছে। তার মানে বসন্তের বিভিন্ন রকম ফুল এই সৌন্দর্যে আমাদের যুবক মনে আনন্দ কাজ করে। বিচিত্র বসন, বিচিত্র মানে আমরা জানি ভ্যারাইটিস, বিভিন্ন রকমের। বসন, বসন শব্দের অর্থ হচ্ছে পোশাক, বিভিন্ন পোশাক। অঙ্গে, অঙ্গে মানে হচ্ছে শরীরে বা দেহে। আমরা জানি যে শরীরে এই সময় মানুষ, প্রকৃতিতেও যেরকম রূপবৈচিত্র্য থাকে, মানুষের পোশাকেও এরকম বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। বিচিত্র বসন অঙ্গে, শরীরের বিভিন্ন ধরনের পোশাক পরে চন্দন চর্চিত। চন্দন আমরা যে বললাম যে চন্দন বৃক্ষ, সুগন্ধ, চন্দন সুগন্ধ জাতীয় দ্রব্য বা বৃক্ষ, এটা চন্দন গাছ থেকে এসেছে। চর্চিত, চর্চিত মানে হচ্ছে লেপা, চন্দন বেটে লেপে দেওয়া হয়েছে। চর্চিত মানে লেপে রাখা, হ্যাঁ, লেপে দেয়া। তার মানে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে চন্দন চর্চিত, তার মানে চন্দন বেটে লেপে তারা বিভিন্ন পোশাক পরেছে, চন্দন বেটে লেপে, সেটার আবার সৌন্দর্য বৃদ্ধির কাজ করেছে, সুগন্ধির কাজ করেছে। তার মানে এখানে যুবকের মনে, যুবক যুবতীর মনে বসন্ত ঋতুতে কি কি হয়, কি কি পরিবর্তন হয়, প্রকৃতিতে আমরা কি কি দেখি টোটাল। তার মানে প্রথম এবং দ্বিতীয় স্লাইডে আমরা বসন্তকালের বর্ণনা পেয়েছি। এবার আমরা চলে যাই পরবর্তীতে, বসন্তের পরে কোন ঋতু? বসন্তের পরে হচ্ছে গ্রীষ্ম ঋতু। এখন আমরা গ্রীষ্মকালের বর্ণনা পড়ব।
গ্রীষ্মকালের বর্ণনা পড়বো। গ্রীষ্মকালে কি বলেছে? কবি বলেছে নিদাগ সময়ে। নিদাগ সময়ে, এখানে সময় মানে সময়ে, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মের দুপুর। গ্রীষ্মের দুপুর, নিদাগ হচ্ছে গ্রীষ্মের দুপুর বা গ্রীষ্ম বোঝায়, হ্যাঁ, গ্রীষ্মের দুপুর বোঝায়। নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন। দেখো, তপন শব্দের অর্থ আমরা জানি, আমরা সমর্থক শব্দ যখন পড়ছি সূর্য। তপন শব্দের আরো কি বলা যায়? তপনকে বলা যায় সবিতা। খুবই কমন আমরা জানি তপন মানে হচ্ছে রবি। নিদাগ সময়ে মানে গ্রীষ্মকালে এসে অতি প্রচণ্ড তপন। দেখো, দুইটা বিশেষণ ব্যবহার করছে এখানে, প্রচণ্ড বলছে আবার অতি বলছে। সূর্যের তাপ গ্রীষ্মকালে এত বেশি যে খুব প্রচণ্ড শক্তিশালী থাকে, খুবই তীব্রতা থাকে সূর্যের। এই ঘটনার কারণে কি হয়? রৌদ্র ত্রাসে, রোদ তখন ভয় পায়। গ্রীষ্মের দুপুরবেলা রোদ ভয় পায়, রৌদ্র ত্রাসে, সরি, রৌদ্রের ভয়ে। রৌদ্র ত্রাসে মানে হচ্ছে রোদের ভয়। রোদ ভয় পায় না, রোদের ভয়। রোদের ভয়, রৌদ্র ত্রাসে, রোদের ভয়ে। রহে, রহে মানে কি? থাকে, ছায়া। রোদের ভয়ে ছায়া কোথায় থাকে? চরণে। চরণে মানে কি? পায়ের কাছে। শরণ, শরণ শব্দের অর্থটাই, শরণ শব্দটা আছে এই শরণ থেকে। এই শরণ মানে হচ্ছে আশ্রয়। তার মানে আমরা দেখতে পাই দুপুরবেলা, গ্রীষ্মের দুপুরবেলা যখন মাথার উপরে সূর্য থাকে তখন কোনো গাছ বা কোনো কিছুর ছায়া দেখা যায় না। ইভেন আমি যদি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকি, আমার ছায়াটাও পাশে আমরা দেখতে পারবো না, একবারে পায়ের কাছে ছোট হয়ে যায়। এজন্য বলেছে গ্রীষ্মের দুপুরে এত বেশি তাপ থাকে যে, এত প্রচণ্ড তাপ যে থাকে, রোদের ভয়ে ছায়া পায়ের কাছে এসে আশ্রয় নেয়। চন্দন চম্পক, আমরা এটা জানি যে চন্দন এটা তো সুগন্ধি। চন্দন হচ্ছে সুগন্ধি, আর চম্পকটা হচ্ছে চাপা ফুল। হ্যাঁ, চাপা ফুল। তাহলে চন্দন চম্পক মানে সুগন্ধি, চাপা ফুল, মাল্য মানে মালা, মলয়া পবন। মলয়া পবন সেই দক্ষিণ দিক থেকে আসা বাতাস। দক্ষিণ থেকে আসা বাতাসে যেন সুগন্ধি চাপা ফুলের মালা দুলছে, দক্ষিণ থেকে আসা সেই সুগন্ধি বাতাসে। সতত দম্পতি, সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। সতত দম্পতি, সবসময় দম্পতি সঙ্গে, সবসময় দম্পতিদের সাথে, যুবক যুবতীর সাথে। ব্যাপিত মদন, মদন হচ্ছে কামদেব, ওই যে কামন, কামনা বা প্রেমের দেবতা কামদেব। তো কি বলেছে? সতত দম্পতির সঙ্গে, সবসময় দম্পতিদের সাথে ব্যাপিত মদন, কামদেব বা প্রেমের দেবতা ব্যাপিত হয়ে থাকে, তাদের ভিতরে বিরাজ করে, তাদেরকে ঘিরে রাখে, তাদের পাশে সব সময় থাকে। এর মানে সবসময় যুবক যুবতীর মনে, সবসময় যুবক যুবতীর মনে প্রেম বা আবেগ, এই অনুভূতি কাজ করে। বর্ষায় গ্রীষ্মকালের প্রকৃতির বর্ণনার মধ্যেও যুবক যুবতীর মনে প্রেমের উদয় হয়, প্রেমের ভাবোদয় ঘটে। এরপরে আমরা যাব, এখন যে বর্ণনা সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে চলে আসি। বর্ষাকালে কি ঘটেছে? বর্ষাকাল সম্পর্কে বলেছে পাবন সময়। এই পাবন শব্দটি এসেছে প্লাবন থেকে। প্লাবন অতিরিক্ত পানি, বন্যা। পাবন সময় ঘন ঘন গরজিত, গরজিত মানে হচ্ছে গর্জিত। হ্যাঁ, গর্জিত, গর্জিত মানে গর্জন করে। আমরা জানি যে বর্ষাকালে, বর্ষাকালে ঘন ঘন, খুব প্রায়ই আকাশে আমরা মেঘের গর্জন শুনতে পাই। পাবন সময় ঘন ঘন বর্জিত, বারবার আকাশে মেঘের গর্জন হয়। নির্ভয়ে বরিশে, নির্ভয়ে মানে ভয়হীনভাবে, কোনো বাধাহীন মানে কোনো বাধা ছাড়া, কোন আড়ষ্টতা ছাড়া, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। বরিশে মানে বর্ষা হয়, বর্ষণ করে জল চৌদিকে। চৌদিকে মানে হচ্ছে চারিদিকে, চারিদিকে। আর পূরিত মানে হচ্ছে পরিপূর্ণ, ভরপুর। বর্ষাকালে ঘন ঘন আকাশে মেঘের গর্জন শোনা যায় এবং বর্ষা কোনো ভয়হীনভাবে একটানা, একদিন সারাদিন, 2 দিন 3 দিন একটানা বর্ষা হয়। এই যে প্রকৃতির বর্ষণ, এটাকে বলা হচ্ছে যে বর্ষা কোনো ভয় ছাড়া একটানা বর্ষা হতে থাকে, পানি পড়তে থাকে এবং চারদিকে পূরিত, চারদিকে বৃষ্টিতে বা বৃষ্টির পানিতে ভরে যায়।
ঘোর শব্দে, এই বর্ষার ঘোর শব্দে বারবার যে বর্ষণ হচ্ছে, এই বর্ষার ঘোর শব্দে কৈলাস, কৈলাস হচ্ছে শিবের শিবের বাসস্থান, শিবের বাসস্থান। এই বাসস্থানটা কোথায়? হিমালয় পর্বতের একটি জায়গা যেটার নাম হচ্ছে কৈলাস। এই কৈলাসকে ধরা হয় যে শিবের বাসস্থান। বর্ষার এই ঘোর শব্দে শিবের বাসস্থান বা কৈলাসও মাল্লার রাগে। এখানে মাল্লা শব্দের অর্থ কি? মল্লার শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতের একটি রাগ, সঙ্গীতের একটি রাগ বা ধারা। সঙ্গীতের এই রাগটি সাধারণত রাতের দ্বিপ্রহরে গাওয়া হয়। তো বলেছে বৃষ্টির এই ঘোর শব্দ, বারবার যে একটানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ঘোর শব্দে হিমালয়ের কৈলাসের স্থানে, কৈলাস নামক স্থানে, শিবের বাসস্থানে সঙ্গীতের একটি বিশেষ রাগ তৈরি করে। বলছে কৈলাসে মল্লার রাগে, রাগ হচ্ছে সঙ্গীতের, আমরা জানি যে গান বা সুর বা গানের সঙ্গীতের একটি ধারা বা রাগ। তাহলে মল্লার রাগ এ, তার মানে কৈলাসের শিবের বাসস্থানে বর্ষার এই ঘোর শব্দে সঙ্গীতের একটি বিশেষ রাগ তৈরি হয়, যে রাগটি মল্লার রাগ বলা হয়েছে, যা রাতের দ্বিপ্রহরে তৈরি হয়, গাওয়া হয়। আর কি হয়? আমরা জানি যে বর্ষাকালে ব্যাং ডাকে। তো ব্যাং ডাকাটাকে এখানে কি বলেছে? দাদুরি। দাদুরি, দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, যেটাকে আমরা বলি ভেকি। হ্যাঁ, ভেকি বলি, মানে মহিলা ব্যাং, হ্যাঁ, নারী ব্যাং। শিখিনি, শিখিনি শব্দের অর্থ হচ্ছে ময়ূরী, ময়ূরী। তার মানে বর্ষাকালে আমরা আরো দুইটা ডাক শুনতে পাই। সেটা কিসের ডাক? একটা হচ্ছে দাদুরি, তার মানে হচ্ছে নারী বা মহিলা ব্যাং। শিখনি, ময়ূরীর আওয়াজ শুনতে পাই। এখানে বলেছে রব, তার মানে ব্যাং এবং ময়ূরীর রব অতি মন ভায়ে, মনকে খুবই ভাবিয়ে তোলে, মনের ভিতরে অনেক ভাব জাগিয়ে তোলে বর্ষাকালে এই দুইটা রব। কীটকুল রব, তার মানে এই যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের রব, এই বিভিন্ন ধরনের কীট পতঙ্গের রবকে এখানে বলা হচ্ছে কীটকুল রব। মানে কুল শব্দটি আমরা জানি বংশ বোঝায়, তাহলে কীটকুল মানে বিভিন্ন নানা ধরনের কীট পতঙ্গের রবে কুনি শব্দের অর্থ হচ্ছে পুনরায়। পুনরায় মানে আবার, নানা ধরনের কীট পতঙ্গ রবে পুনরায় ঝংকারে ঝংকারে, পুনরায় ঝংকার বেজে ওঠে, পুনরায় গুঞ্জন তৈরি করে। শুনিতে যুবক, এবং এই ঝংকারে কীটকুল রব পুনি বারবার আবার পুনরায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গের ঝংকারে ঝংকারে শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। এই বিভিন্ন ধরনের ঝংকার শুনে যুবক চিত্ত, চিত্ত মানে মন বা হৃদয়, বিভিন্ন যুবকের মন বা হৃদয় হরষিত, তার মানে আনন্দিত। আর ডরে, ডরে শব্দটির অর্থ আমরা জানি ভয়। তার মানে বর্ষাকালে এই যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, তারপরে এই যে দাদুরি, ব্যাঙের, ময়ূরের ডাকের কথা বলা হচ্ছে, এই বিভিন্ন ধরনের ডাকে প্রকৃতির এই ধরনের অনুষঙ্গে যুবক মনে আনন্দ যেমন কাজ করে, কিছুটা শঙ্কা বা ভয়েরও বিস্তার লাভ করে তার মনের মধ্যে। বর্ষাকালের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এবার শরতের আগমন ঘটেছে, শরৎ ঋতুর আগমন ঘটেছে। আইলো মানে আসলো, শারদ ঋতু, তার মানে শরৎ ঋতু আসলো। শরৎ ঋতু আসলে কিভাবে বুঝেছে? নির্মল আকাশ, নির্মল মলহীন, মানে অন্ধকার আর হয় না আকাশ, আকাশে শুভ্র মেঘ দেখে, আকাশে গুচ্ছ গুচ্ছ পেজা তোলার মতো মেঘ দেখা যায় শরৎকালে। আইলো শরৎ ঋতু, নির্মল আকাশে, আকাশে কালো মেঘ দেখা যায় না, সাদা শুভ্র মেঘ মেঘ আমরা দেখতে পাই। দোলায় চামর কেশ, চামর কেশ, চামর কেশ, পাখার কেশ বলতে বোঝানো হয়েছে। এখন চামর শব্দের অর্থ মূলত পাখা, আর চামর কেশ বলতে এখানে বোঝানো হয়েছে গরুর পুচ্ছ, মানে গরুর লেজের পাখা। দোলায় চামর কেশ কুসুম বিকাশে, কুসুম বিকাশে মানে কুসুম মানে আমরা জানি যে ফুল, আর বিকাশে মানে ফুল ফুটে ওঠে। এর মানে বোঝানো হয়েছে মূলত এখানে চামর কেশ, গরুর পুচ্ছের লেজের মতো আমরা শরৎকালে কাশফুল দেখতে পাই। তাহলে চামর কেশ দ্বারা এখানে শরৎকালের কাশফুলের বর্ণনা আছে। তাহলে দোলায় চামর কেশ কুসুম বিকাশে, কাশফুলের এই কাশফুলের দোলা তো আমরা দেখতে পাই, এছাড়াও বিভিন্ন ধরনের ফুল প্রস্ফুটিত হয়, বিভিন্ন ধরনের ফুলের রঙিন বিষয় আমরা এখানে দেখতে পাই শরৎকালে এসে।
আর কি দেখতে পাই? নবীন খঞ্জন। খঞ্জন এক ধরনের পাখি, নবীন খঞ্জন, নতুন চঞ্চল পাখি। খঞ্জন পাখিটা খুবই চঞ্চল হয়। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। বড়হি মানে বেড়ে যায়, বড়হি মানে বেড়ে ওঠে। হ্যাঁ, বেড়ে ওঠে। কৌতুক মানে আগ্রহ। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, তার মানে নবীন খঞ্জনে চঞ্চল পাখি দেখেও বড় কৌতূহল তৈরি হয়। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত মানে উৎপন্ন হয় বা উপস্থিত হয়, উপস্থিত হয় যামিনী। আমরা জানি যে রাতের সমর্থক শব্দ হচ্ছে যামিনী। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। নতুন চঞ্চল পাখি কৌতুক তৈরি করে, মনের ভিতরে কৌতূহল বা আগ্রহ তৈরি করে, এবং রাত যখন, শরতের রাত যখন উপস্থিত হয় তখন দম্পতি মনে সুখ কাজ করে। এবার প্রবেশে হেমন্ত ঋতু শীত হতে যায়, এবং সামান্য হেমন্ত ঋতুর বর্ণনা আমরা এখন পাবো। প্রবেশে হেমন্ত, যখন হেমন্ত ঋতুতে প্রকৃতি প্রবেশ করে শীত অতি যায়। আমরা জানি যে শীতকালের আগে হেমন্ত আসলে কিছুটা হালকা হালকা শীত পড়া শুরু করে। তাই বলছে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। হেমন্ত ঋতুতে আসলে কিছুটাও শীত অনুভব হয়। পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। পুষ্প তুল্য, তুল্য মানে তুলনা করা হয়েছে। তুলনা করা হয়েছে কাকে? তুলনা করা হয়েছে তাম্বুলকে। তাম্বুল মানে কি? পান বা পানের পাতা। তাম্বুল বা পানের পাতাকে কার সাথে তুলনা করা হয়েছে? পুষ্প বা ফুলের সাথে তুলনা করা হয়েছে। ফুল যেরকম কোমল এবং নরম, ঠিক সেরকম পানের পাতাকেও ফুলের সাথে তুলনা করে অধিক সুখ হয়। এর মানে নর্মালি দেখবা পান খাওয়া, পান খাওয়া যাদের অভ্যাস আছে, বা পান খাওয়া এই কাজটা দুঃখ বা কষ্টের সময় কিন্তু মানুষ খায় না। বিড়ি সিগারেট যেরকম কষ্টের সাথে, কষ্টের জন্য খায়, বা টেনশনে পড়লে খায়, যারা খায় অনেক সময় খায়, আবার চিন্তা করে তারা যে এতে তাদের নাকি টেনশন দূর হয়, কিন্তু এতে তো টেনশন বাড়ার কথা, কারণ সে তো বেশি অসুস্থ হয়। নর্মালি পান যারা খায় বা পান যখন খায় মনে সুখ থাকলেই কিন্তু পান খায়। তাই বলছে হেমন্তকালে এসে হালকা হালকা শীতও পড়ে, এবং মানুষ মনের সুখে, যুবক বা যুবতীরা মনের সুখে তখন কোমল নরম পাতা ফুলের মতো পান খায় বা পান গ্রহণ করে। শীতের তরাসে, তরাসে মানে, তরাসে মানে হচ্ছে ভয়ে, ভয়ে। এখানে মূল শব্দ কি? ত্রাস। হ্যাঁ, ত্রাসে, মূল শব্দ হচ্ছে ত্রাসে। শীতের তরাসে মানে শীতের ভয়ে। রবি, রবি শব্দের অর্থ কি? একটু আগে দেখেছি, সূর্য। তুরিতে মানে খুব দ্রুত। লুকায় তার মানে লুকায়। আমরা জানি যে শীতকালে দিন ছোট হয়। শীতকালের এই দিন ছোটকে কবি বলেছেন সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। তার মানে শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়, দিন ছোট হয়ে যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। তার মানে আমরা যদি শীতকালে দেখি যে দিন ছোট কিন্তু রাত তো বড়, অতি দীর্ঘ সুখ নিশি, তার মানে অতি দীর্ঘ বড় রাতের সুখ পলকে পোহায়। পলকে মানে খুব দ্রুত, চোখের পলকে, ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই পোহায়। যুবক যুবতীর কাছে রাত, শীতকালের রাত অনেক দীর্ঘ হলেও খুব দ্রুত শীতের রাতের এই আনন্দ শেষ হয়ে যায়। তাহলে শীতকাল গেল। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। তাহলে এখানে পুষ্পসজ্জা বলতে কিন্তু বেড অফ রোজেস বোঝাই নাই। পুষ্পসজ্জা বলতে বোঝানো হয়েছে ফুলের সৌরভ, ফুলের সাজগোজ, বিভিন্ন ধরনের সাজগোজ বা বিভিন্ন ধরনের মানে যত রকম সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের যত সাজগোজ আছে সেগুলো বলা হয়েছে পুষ্পসজ্জা ভেদ। পুষ্পসজ্জা বাদ দিয়ে ভুলি বিচিত্র বসন, ভুলি মানে ভুলে গিয়ে, পুষ্পসজ্জা ভেদ ভুলি, বিভিন্ন ধরনের ফুলের সজ্জা, সাজসজ্জা, এটা ভুলে গিয়ে বিচিত্র বসন। শীতকালে আমরা জানি যে বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়, পোশাক পরতে হয় শীতকে নিবারণের জন্য। উড়ে ওরে এক হইলে শীত নিবারণ, এভাবে শীতকে নিবারণ করতে হয়। তার মানে শীতকালে, শীতকালে আসলে বিভিন্ন ধরনের পোশাক পরে, মানে ওই সেই সাজসজ্জা ভুলে গিয়ে বিভিন্ন ধরনের পোশাক পরে উড়ে ওরে এক হইলে শীত নিবারণ, এভাবেই আসলে শীত নিবারণ করতে হয়। কাফুর কস্তুরি চোয়া জাবুক, জাবক সৌরভ। জাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। কস্তুরি আমরা জানি যে মৃগ নাভি, মৃগ নাভি। চোয়া এক ধরনের গন্ধব, গন্ধব জাতীয় বা গন্ধব দ্রব্য,
দ্রব্য। কাফুর শব্দটা আসছে কর্পূর থেকে, কর্পূর থেকে। তাহলে কর্পূর মৃগনাভি, আমরা জানি হরিণের নাভি থেকে উৎপন্ন এক ধরনের মানে এক ধরনের চুল, এখান থেকে আবার কিন্তু সুন্দর সুগন্ধ বের করে। সে তৎকালীন সময় যারা দামি বা উচ্চ শ্রেণীর লোক যারা, তারা এই সুগন্ধ ব্যবহার করত। তার মানে এখানে কর্পূর, মৃগনাভি বা কস্তুরী, গন্ধদ্রব্য, চোয়া এবং আলতার ব্যবহার করা হয়েছে, সৌরভ। তার মানে এখানে সব সুগন্ধি দ্রব্য এবং সৌন্দর্য বৃদ্ধির সৌন্দর্য বৃদ্ধি মানে বর্ধনের আলতার, সৌরভের কথা ব্যবহার করা হয়েছে। তার মানে এই ধরনের গন্ধ জাতীয় মানে সুগন্ধের তৈরি করে এমন জিনিস আসলে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়। দম্পতির চিত্তে তো চেতন অনুভব, এবং এই সকল সুগন্ধি দ্রব্য বা সুগন্ধি ব্যবহার করে দম্পতির চিত্তে তো মানে দম্পতির মনে, হৃদয়, চিত্তে তো মানে হৃদয়, চেতন অনুভব, আলাদা একটা চেতনা কাজ করে, আলাদা একটা অনুভূতি আসলে তাদের মনে বাসা বাঁধে। এখানে মূল কথার ভিতর, মূল কথায় শেষে এসে কিন্তু আমরা এখানে শীতকালের বর্ণনা পেয়েছি। মানে বসন্ত দিয়ে শুরু হয়েছে, শীতে এসে শেষ হয়েছে। এইটাই ছিল ঋতুবর্ণন, ঋতুবর্ণনের মূল ব্যাখ্যা। আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব, যে এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আলাউল কোন কাব্য রচনা করেন? গীতাঞ্জলি, পদ্মাবতী, পুনশ্চ। আমরা জানি যে আমরা পদ্মাবতী নিয়ে আলোচনা করছি। হবে পদ্মাবতী কি ধরনের রচনা? পদ্মাবতী একটা কবিতা, কাব্য। পদ্মাবতী একটা কাব্য, কিন্তু সেই কাব্যকে বলা হয়েছে সঙ্গীত বিষয়ক কাব্য। ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে? শুরুতে আমরা বলেছি বসন্ত ঋতুর নবীন পল্লব, নবীন পল্লব, নতুন পাতা, বসন্তের নতুন পাতা সম্পর্কে বলেছে। মলয়া সমীর কিসের পদাতি? দক্ষিণ থেকে মলয়া সমীর, তার মানে দক্ষিণা বাতাস, দক্ষিণা সুগন্ধি বাতাস। কিসের পদাতি? কিসের মেসেঞ্জার? কিসের দূত? আমরা জানি যে কামের দূত। ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংশুক সঘন কি রঙের? এই যে কুসুমিত কিংশুক, পলাশ ফুল খুব ঘন হয়েছে, কি রং? লাল রং। পলাশ বা কৃষ্ণচূড়া ফুল লাল রঙের হয়। ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে? ভ্রমর কি গর্জন করে? ভ্রমর কি কলরব করে? ভ্রমর কি উড়ে বেড়ায়? না, ভ্রমর ঝংকার বলেছে। ভ্রমরের গুঞ্জনকে এখানে ঝংকার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভ্রমরের ঝংকার, কোকিলের কলরব শুনে কার মনে অনুভব জানে? শিশু মনে অনুভব জাগে, বৃদ্ধের মনে, কিশোর মনে, না যুব মনে? এটা খুবই সহজ একটা প্রশ্ন। বসন্ত, ভ্রমর ও কোকিলের ডাক সুর মনে অনুভব জাগানোর মধ্যে দিয়ে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? এখানে কি এগুলা দুঃখবোধের ঘটনা, সুখের অনুপ্রেরণা, আশাবাদ, নাকি প্রেমের আহ্বান? তার মানে বসন্তের ভ্রমর, কোকিলের ডাক সুর এগুলো আসলে প্রেমের আহ্বান বোঝায়। ঋতুবর্ণন কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন কি হয়? চন্দন কি হর্ষিত হয়? না, চন্দন চর্চিত হয়। চন্দন চর্চিত হয় মানে চন্দন লেপে হয়, লেপা হয়, চন্দন দিয়ে প্রলেপ দেয়া হয়। ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচণ্ড হয় কখন? কখন সূর্য খুব তেজদীপ্ত হয়? বসন্তকালে না, শীতকালে না, শরৎকালে না, নিদাগকালে। নিদাগকাল মানে কি? নিদাগকাল মানে হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য খুবই প্রচণ্ড হয়। সবসময় দম্পতির সঙ্গে কে ব্যাপিত থাকে? এই যে প্রকৃতির যত বর্ণনা আছে, সকল বর্ণনার মধ্যেও মানে দম্পতির মনের মধ্যে প্রেম থাকে, কামনা বা প্রেমের দেবতার অবস্থান থাকে। জ্ঞানের দেবতা, ধ্বংসের দেবতা, প্রেতাত্মা, নাকি মদন? মদন হচ্ছে প্রেম দেব, প্রেমের দেবতা, যেটাকে আমরা আর এক নামে বলতে পারি কামদেব। নির্ভয়ে বরিয়ে জল, নির্ভয়ে বরিশে, বরিশে হবে এটা, নির্ভয়ে বরিশে জল চৌদিকে কি হয়? মানে বর্ষার বৃষ্টি নির্ভয়ে বইতে বইতে চারিদিকে কি করে? চারিদিকে হর্ষিত হয়, চর্চিত হয়, ব্যাপিত হয়, না পূরিত হয়? তার মানে কি? পূর্ণ হয়। পূর্ণ হয় মানে কি? ভরপুর হয়, চারদিকে একবারে ভরে যায়। ঋতুবর্ণন কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার রাগ পায়? মল্লার রাগ গায়। আমরা জানি যে ঋতুবর্ণন কবিতার ঘন ঘন বর্ষার কারণে হিমালয়ের কৈলাস, হিমালয়ের কৈলাস শিবের বাসস্থান, সেখানেও মল্লার রাগ, গানের বা সুরের বিশেষ রাগ তৈরি হয়।
কীটকুল কিভাবে রব করে? ঋতুবর্ণন কবিতায় কীটকুলের রব সমস্ত কীট পতঙ্গের রবের কথা বলা হচ্ছে। সে কীট পতঙ্গ কি ভন ভন করে, ঢং ঢং করে, শন করে, নাকি ঝংকারে ঝংকারে? সকল কীট পতঙ্গের ঝংকারের কথা বলা হয়েছে। বর্ষাকালে যুবচিত্ত কি রকম থাকে? বর্ষাকালে যুবচিত্ত কিরকম হয়? বর্ষাকালে যুবচিত্র বিচিত্র হয়, নির্মল হয়, পূরিত হয়, নাকি হরষিত হয়? বলেছে বর্ষাকালে যুবক মন হরষিত হয়, এবং সাথে সাথে বলেছে ভয়েও থাকে, কিছুটা শঙ্কাও কাজ করে। শারদ ঋতুতে আকাশ কেমন থাকে? শরৎকালের আকাশ কি মেঘলা থাকে, ঘন কালো থাকে, থমথমে থাকে, নাকি নির্মল থাকে? নির্মল শুভ্র সাদা মেঘ আমরা দেখতে পাই। নির্মল মানে কোনো ময়লা বা মেঘ দেখা যায় না। কুসুম বিকাশে কি দলে? কুসুম বিকাশের কি দলের কথা বলা হচ্ছে? আমি বলেছিলাম কাশফুলের কথা। কাশফুলকে ব্যাখ্যা করার জন্য এখানে বলা হয়েছে গরুর পুচ্ছে লেজের যে দোল, সেটার কথা বলা হয়েছে। সেটা কি তাহলে ঘন কেশ, পক্ষ কেশ, না ধবল কেশ? চামর কেশ। গরুর পুচ্ছে লেজের যে কেশ, সেটার কথা বলা হয়েছে। আমরা কাশফুল বলতে পারি। ঋতুবর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে? খুব বেশি আগ্রহ বা কৌতুক জাগে প্রবীণ খঞ্জন দেখে, পুষ্পসজ্জা দেখে, কস্তুরী ছোঁয়া দেখে, নবীন খঞ্জন দেখে। নতুন চঞ্চল পাখি সেটা দেখে আমরা কৌতুক জাগে আমাদের মনে। ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? মানে রাত যখন উপস্থিত হয় দম্পতির সামনে, তখন দম্পতিদের মনে কি রকম অনুভূতি হয়? দুঃখ, আনন্দ, বেদনা। আনন্দ হইতে পারে, কিন্তু এখানে সুখ অনুভবের কথা বলা হয়েছে। কি উপস্থিত হয়? সুখ। কুসুমিত কিংসুক সঘন বনলাল, এখানে কিংসুক বলতে বোঝানো হয়েছে পলাশ ফুল বোঝানো হয়েছে। চামর শব্দের অর্থ কি? চামর শব্দের অর্থ হচ্ছে পাখা। জাবক শব্দের অর্থ কি? জাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। এগুলো শব্দ অর্থ অংশ হিসেবে এসেছে। তাম্বুল শব্দের অর্থ কি? তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, তাম্বুল। দাদুরি শব্দের অর্থ কি? দাদুরি মানে হচ্ছে মহিলা ব্যাং, নারী ব্যাং, ভেকি। নবীন পত্রপুষ্প মলয়া সমীর রয়েছে কোন ঋতুতে? নবীন পত্রপুষ্প, নতুন ফুল লতাপাতা মলয়া সমীর কোন ঋতুতে পাওয়া যায়? বসন্ত ঋতুতে পাওয়া যায়। ষড় ঋতুর বর্ণনার মধ্যে দিয়ে কবি প্রকৃতির কি তুলে ধরেছেন? প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। এটা মূলভাব অংশ থেকে নেয়া। হ্যাঁ, মূলভাব থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমরা এখন এই ঋতুবর্ণন কবিতা থেকে খুবই ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আসার মতো, সেগুলো কিছু প্রশ্ন একটু দেখি। এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, তোমরা আরেকবার একটু দেখে। প্রথম প্রশ্ন, ঋতুবর্ণন কবিতার প্রথমে কোন ঋতু আসে? আমরা জানি প্রথমে আসে কোন ঋতু? প্রথমে আসে বসন্ত ঋতুর বর্ণনা আছে। কোন সময়কে কবি উত্তম বসন্তকাল মনে করেছেন? কবি বসন্তকালের দুই পক্ষের মাঝের সময়কে উত্তম বসন্তকাল মনে করেছেন। উত্তম বসন্তকাল মানে সুমাধব বলেছেন। উত্তম বসন্তকালকে কি বলেছেন? সুমাধব বলেছেন। উত্তম বসন্তকাল বলতে বসন্তই বলছেন। কবি কামের বলতে কি বুঝিয়েছেন? কবি কামের বলতে প্রেমের বলেছেন। কামদেব বা কামের দেবতাকে মূলত প্রেমের দেবতা বুঝিয়েছে। দক্ষিণা স্নিগ্ধ বাতাস কার বার্তাবাহক? দক্ষিণা স্নিগ্ধ বাতাস প্রেমের দেবতার বার্তাবাহক। কি শুনে যুবকের মনে অনুভব জাগে? আমরা জানি যে ভ্রমরের ঝংকার, তারপর কোকিলের কলরব শুনে যুবকের মনে অনুভব জাগে। কোন সময়ে প্রকৃতিতে প্রচণ্ড তাপ পড়ে? প্রচণ্ড তাপ পড়ে কখন? গ্রীষ্মকালে। বর্ষার পানিতে কাদের মনে অনেক ভাব জাগে? বর্ষার পানিতে মাদি ব্যাঙের মনে অনেক ভাব জাগে, ময়ূরীর মনে অনেক ভাব জাগে। নির্মল আকাশে কবি কোন ঋতুর আগমনের কথা বলেছেন? নির্মল আকাশে কোন ঋতু হয়? শরৎ ঋতুর আগমন ঘটে। ঋতুবর্ণন কবিতায় শরৎকালে কোন জাতীয় পাখা দোলানো হয়? শরৎকালে চামরি পাখা, চামর বা চামরি কথা বলা হয়েছে। শরৎকালে কখন দম্পতির মনে সুখ জাগে? শরৎকালের রাতে। যখন শরৎকালে রাত আসে তখন দম্পতির মনে সুখ জাগে। ঋতুবর্ণন কবিতায় পানকে কবি কিসের সাথে তুলনা করেছেন? পানকে কবি ফুলের সাথে তুলনা করেছেন। ফুল যেরকম কোমল নরম, পানের পাতা বা পান ওই রকম কোমল বা নরম। সূর্য কিসের ভয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে? আমরা জানি সূর্য শীতের ভয়ে তাড়াতাড়ি রোদ পড়ে। এটা দ্বারা বোঝানো হয়েছে বা শীতকালে দিন ছোট, সূর্য তাড়াতাড়ি শীতের ভয়ে লুকিয়ে যায়, আড়ালে চলে যায়। মলয়াসমের অর্থ কি? মলয়াসমের দক্ষিণা স্নিগ্ধ বাতাস, সুগন্ধি বাতাস। লবঙ্গ হলো এক প্রকার মশলা, এটা আমরা দেখেছি। নিদাগ বলতে কবি কোন কালকে বুঝিয়েছেন? নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল।
কৈলাস কি? শিবের বাসস্থান, হিমালয়ের পর্বতের একটি অংশ, একটা জায়গা হিমালয় পর্বতে, সেখানে শিবের বাসস্থান ধরা হয় কৈলাস। মল্লার কি? মল্লার সঙ্গীতের একটি রাগ, সঙ্গীতের একটি রাগ যেটা রাতের দ্বিপ্রহরে যে গান রাগ তৈরি হয় বা যা গান গাওয়া হয়। খঞ্জন একটি এক জাতীয় চঞ্চল পাখি। শিখিনী, শিখিনী শব্দের অর্থ মহিলা ময়ূর, মানে ময়ূরী। ঋতুবর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি ঋতুবর্ণন কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক দেখলাম এবং এই জ্ঞানমূলক থেকেই মূলত প্রশ্ন হবে। আর হচ্ছে কবি পরিচিতি, আলাউলের কবি পরিচিতি একটু পড়তে হবে। গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, এখানে যতগুলো কবিতার ভিতর থেকে অনুধাবন আসতে পারে, ইম্পর্টেন্ট কিছু কবিতার লাইন এখানে আছে এবং এই সবগুলোরই ব্যাখ্যা বা বিশ্লেষণ শুরুতে করা হয়েছে। এখানে ইম্পর্টেন্ট এক জায়গায় লিখে দেওয়া হয়েছে, এগুলো তোমরা একটু লিখে প্র্যাকটিস করবা। এরপরে আমরা সিকিউ মানে গ এবং ঘ এর জন্য কোন টাইপের প্রশ্ন আসতে পারে ঋতুবর্ণন থেকে যদি আসে, এটার কিছু উল্লেখ দিয়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমরা প্রথমে দেখি আরম্ভ হচ্ছে শীতকাল। প্রথমে যে বর্ণনাটা আমরা দেখছি, শীতকালে শুরু হয়েছে নিহার জাল, কুয়াশার পানি পড়তে দেখা গেছে। শীর্ণ বৃক্ষ শাখা যত ফুল পত্রহীন, আমরা জানি যে শীতকালে শত ফুল পাতা ঝরে পড়ে, মৃতপ্রায় পৃথিবীর মুখের উপরে, মৃতপ্রায় পৃথিবী প্রায় মারা যায় এরকম অবস্থা, মানে শীতকালে একবার জ্বর জ্বর হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে প্রকৃতি। বিষাদে প্রকৃতি মাতা শুভ্র বাষ্প জলে গাথা, বিষাদে দুঃখ মানে প্রকৃতিতে মনে হয় দুঃখ কষ্ট চলতেছে। শুভ্র বাষ্প জলে গাথা, এখানে বরফ জল, বাষ্প জল বলতে কুয়াশার সাদা পানি এর কথা বলা হয়েছে। কুদ্ধটি বাসনখানি দেছেন টানিয়া, মানে প্রকৃতি যেন সব কিছু ছেড়ে ছুড়ে একবার দুঃখে কষ্টে পড়ে আছে। পশ্চিমে গিয়েছে রবি স্তব্ধ সন্ধ্যাকালে, পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে, সন্ধ্যাবেলা সব স্তব্ধ হয়ে আছে। এখানে শীতকালের প্রকৃতির বর্ণনা আছে। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কবিতাংশের সাথে ঋতুবর্ণন কবিতার সাদৃশ্য তুলে ধরো। যদি সাদৃশ্য আসে, হ্যাঁ আমরা ঋতুবর্ণন কবিতাও শীতকালের বর্ণনা পেয়েছি, তাহলে শীতকালের বর্ণনার সাথে এটার সাদৃশ্য আমরা দেখতে পেয়েছি। উদ্দীপকের কবিতাংশে ঋতুবর্ণন কবিতার কিঞ্চিত ভাবগত মিল থাকলেও বৈসাদৃশ্যই বেশি। দেখো এখানে উদ্দীপকের যতগুলো বর্ণনা আছে সব হচ্ছে নেতিবাচক বিষয়, নেতিবাচক বিষয়। এখানে উদ্দীপকের নেতিবাচক বিষয় তুলে ধরা হয়েছে, কিন্তু কবিতায় শীতের বর্ণনা থাকলেও শীতের জর্জর রূপ, শীতের স্তমিত রূপ, শীতের ভেঙে পড়া রূপ, প্রকৃতিকে থামিয়ে দেওয়া রূপের বর্ণনা কিন্তু কবিতায় নাই। তার মানে এখানে আমরা যেটা বলেছে ঋতুবর্ণন কবিতার কিঞ্চিত ভাবগত মিল আছে। হ্যাঁ, শীতকালের রূপের সাথে এখানে ওখানে শীতের মূল রূপের সাথে এখানে শীতের মূল রূপের মিল আছে, কিন্তু এখানে শীতের যে বিস্তারিত বর্ণনা, সেই বর্ণনায় থমকে যাওয়া প্রকৃতির কথা আছে, কিন্তু ঋতুবর্ণন কবিতার থমকে যাওয়া প্রকৃতির কথা নেই। ঋতুবর্ণন কবিতায় শীতের বর্ণনার মধ্যেও যুবক যুবতীর মনে যে প্রেম বা আনন্দ অনুভব হয়, সুখের অনুভব হয়, সুখ জাগ্রত হয়, কিন্তু এখানে প্রকৃতি একবার স্তব্ধ হয়ে থাকা, থেমে যাওয়া পৃথিবীর কথা আছে। এটাই হচ্ছে মূলত বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যটা বেশি, ভাবগত মিল আছে কিছুটা। শীতের আনন্দের বৈসাদৃশ্য, দেখো শীতের আনন্দের বৈসাদৃশ্য নিয়ে আমরা কি প্রশ্ন পেতে পারি? এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে, শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আছে। কবি বলছেন বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা, কিংবা প্যাঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। এখানে যে কবিতার অংশ আছে সে কবিতার অংশে শীতের বর্ণনা আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু বলেছে এখনো শীতের সময় আমার হৃদয়ে মৃত্যু আসে। হয়তো এমন কোনো জায়গার কবিতা যে সময় শীতের বর্ণনা কবি মনকে মানে বিষাদে ভরে পরিপূর্ণ করে তোলে, কবির মনে তার কষ্ট জাগ্রত করে। তাহলে এখানে একেবারে কিছুটা অমিল আছে। উদ্দীপকের ঋতুবর্ণন কবিতার শীত ঋতুর বৈসাদৃশ্য তুলে ধরো। আমরা ঋতুবর্ণন কবিতায় শীতের আগমনে, শীত যখন আমরা দেখেছি যে সূর্য ডুবে যাচ্ছে শীতের ভয় ত্রসে বলা হয়েছে, এবং শীতের রাত যখন উপস্থিত হয় যুবকের মনে সুখ কাজ করে। কিন্তু এখানে যে কবির কথা বলা হচ্ছে, কবির এখানকার মনের অবস্থা খুবই খারাপ। কবির মনে শীত আসলে মৃত্যু আসে, দুঃখ পায় কবি। এটা হচ্ছে মূলত বৈসাদৃশ্য। উদ্দীপকের কবিতাংশটি ঋতুবর্ণন কবিতার খণ্ডাংশ মাত্র। মন্তব্যটি বিশ্লেষণ করো। খণ্ডাংশ বিশ্লেষণের জন্য আমাদের কি করতে হবে? দেখো, শিশির ঝরছে কিংবা পাতা, প্যাঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। তার মানে এখানে
প্রকৃতির যে বর্ণনা, শীতের প্রকৃতির যে বর্ণনা, প্রকৃতির বর্ণনা আর ঋতু বর্ণন প্রকৃতির বর্ণনার সাথে মিল আছে। তার মানে উদ্দীপকের প্রকৃতির বর্ণনা, শীতের আসলে শীতের যে প্রকৃতির বর্ণনা, ঋতু বর্ণন কবিতার শীতের প্রকৃতির বর্ণনা মিল আছে, কিন্তু শীতের প্রকৃতির যে প্রভাব মানুষের মনে, যুবক যুবতীর মনে শীতের প্রকৃতি যে প্রভাব ফেলে, সেই প্রভাবের একেবারে বৈপরীত্য, একেবারে বিপরীত। এখানে শীতের প্রভাবে, শীতের প্রকৃতির প্রভাবে একজন কবি বলেছে শীতের রাত আসে আমার হৃদয়ে যেন মৃত্যু আসে। তার মানে এখানে কবির জীবন থমকে যাচ্ছে, কবির আনন্দ অনুভূতি কাজ করছে না, কবির হৃদয় বিষাদে পরিপূর্ণ হচ্ছে। কিন্তু ঋতুবর্ণন কবিতায় শীতের মধ্যেও যুবক যুবতীর মনে আনন্দের অনুভব হচ্ছে, আলাদা অনুভূতি জাগ্রত হচ্ছে। তো এই জন্যে এটা প্রকৃতির বর্ণনার ক্ষেত্রে মিল থাকতে পারে, শীতের বর্ণনার ক্ষেত্রে আর ঋতুবর্ণন কবিতার শীতের বর্ণনা বা আগমন এই জায়গায় মিল আছে, এই অল্প একটা খণ্ডের মিল আছে, কিন্তু বাকিটা কিন্তু মিল নাই। এবার আমার বর্ষাকালের প্রকৃতি দিয়ে দেখি উদ্দীপক কি হতে পারে। সারা রাত ধরে ঝিরঝির বৃষ্টি, সকালেও তার বিরাম নেই, রানায় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে স্কুলের পথে রওনা হয়, যাওয়ার পথে রাস্তার পাশে ডোবায় দেখে অসংখ্য ব্যাঙ ঘ্যাঙু ঘ্যাঙু শব্দ হচ্ছে। এই যে বর্ষাকালের বর্ণনা, এটা তো ঋতুবর্ণন কবিতাও আছে। ডেকে চলছে অবিরাম একটানা, রানা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের ডাক শুনে। তাহলে এই তো বিভিন্ন ধরনের কীট পতঙ্গের যে রব বা আওয়াজ, সেটা রানাকে আকৃষ্ট করছে, রানার কিন্তু ভালো লাগছে। তাহলে এখানে রানা ক্যারেক্টারের বর্ষাকালের যে অনুষঙ্গ, তার প্রতি আগ্রহ আছে। দেখো উদ্দীপকে ঋতুবর্ণন কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, বর্ষাকালের বিভিন্ন কীটপতঙ্গের রব যেরকম মানে যুবক যুবতীর মনকে আনন্দময় করে তোলে, আবেগে পরিপূর্ণ করে তোলে, হরস কাজ করে, আনন্দ কাজ করে, ঠিক সেরকম রানারও এখানে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে ঋতুবর্ণন কবিতার মূল ভাবের প্রতিফলন ঘটেছে কি? তোমার মতামত দাও। হ্যাঁ, মূল ভাবের তো প্রতিফলন ঘটেছে, মূলভাবে তো প্রতিফলন ঘটেছে। বর্ষার প্রকৃতির অনুষঙ্গ, বিভিন্ন কীটপতঙ্গের কলরব মনকে যেরকম আনন্দে পরিপূর্ণ করে তোলে, এখানে রানার মধ্যেও এই যে রানা দাঁড়িয়ে মুগ্ধ হয়ে ব্যাঙের ডাক শুনতেছে, রানাকেও তো আকৃষ্ট করছে বর্ষায় এই বিভিন্ন কীট বা পতঙ্গের ডাক বা বিভিন্ন প্রাণীর ডাক। তাহলে এখানে বর্ষা প্রকৃতির সাথে মিল আছে। এবার শরৎকালের প্রকৃতি, শরৎকালের প্রকৃতি নিয়ে এখানে বর্ণনা আছে কার? বর্ণনা দেখো রাশেদ। রাশেদ শহরে থাকে, শহরে বড় বড় দালান কোঠার কারণে আকাশ দেখা যায় না। ছুটিতে গ্রামে গিয়ে এবার সে দেখে আকাশ ঝকঝকে পরিষ্কার, একবার পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছে। মাঝে মধ্যে সাদা মেঘের ভেলা, সাদা মেঘের ভেলা কখন? শরৎকালে। রাশেদ অবাক হয়ে আকাশ দেখে, ভাবে এই সুন্দর শুভ্র নীল আকাশ, সাদা নীল আকাশ শহরে থাকলে দেখার সৌভাগ্য হতো না, শহরে যদি থাকতো সে তাহলে দেখতে পাতো না। তাহলে এখানে তো শরৎকালের বর্ণনার সাথে ঋতুবর্ণন কবিতার শরৎকালের বর্ণনা মিল আছে। উদ্দীপকে ঋতুবর্ণন কবিতার যে দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। হ্যাঁ, ঋতুবর্ণন কবিতার প্রকৃতির যে বর্ণনা আছে, শুভ্র আকাশ, হ্যাঁ শরতে, ঠিক সেটার বর্ণনা তো এখানে আছে। উদ্দীপকে ঋতুবর্ণন কবিতায় বর্ণিত প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে কি? দেখো উদ্দীপকে মানে রাশেদ শহরে থাকে, শহরে তো এই প্রকৃতি সে দেখতে পায় না, তো গ্রামে গিয়ে সে শরতের আকাশ দেখে অভিভূত হয়েছে, তার মনে আলাদা একটা আবেগ কাজ করছে এবং সাথে সাথে বলছে আমি যদি শহরে থাকতাম তাহলে তো এটা দেখতে পারতাম না। তাহলে প্রকৃতি রাশেদের মনকে প্রভাবিত করেছে, আকৃষ্ট করেছে, এটা ঠিক আছে। বর্ণিত প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে কি? হ্যাঁ হয়েছে। তো প্রকৃতি তো মানুষের মনকে আরো বড় করে, প্রকৃতি মানুষের মনকে প্রভাবিত করে। তাহলে ওখানেও আমরা দেখতে পেয়েছি শরৎকালের বর্ণনায় যুবক যুবতীর মনে আনন্দ বা সুখ কাজ করে, তাহলে প্রভাব ফেলেছে, তার মানে মানব মনের সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে, এটা সত্য। তোমার মতামত দাও। এবার আমরা বসন্ত ঋতু, প্রথমে যে বর্ণনা, দক্ষিণা বাতাস, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানব মনে প্রেম ভাব, এগুলো সবগুলো বসন্ত ঋতুতে আছে। দক্ষিণ থেকে আসা বাতাস, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাই, মানব মনের প্রেমের ভাব জাগ্রত হয় বসন্ত ঋতুতে। এবার প্রশ্ন দেখি, উদ্দীপকের ঋতুবর্ণন কবিতার কোন রীতির ইঙ্গিত পাওয়া যায়? দক্ষিণা বাতাস, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানব মনের প্রেম ভাব। এখন বসন্ত ঋতুর বর্ণনা তো আমরা পাই, এখানে মূলত উদ্দীপকটা ছিল, লেখা ছিল না বসন্ত ঋতু, প্রশ্ন ছিল এরকম, দক্ষিণা বাতাস, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানব মনের প্রেম ভাব। বসন্ত ঋতুর নাম কিন্তু লেখা ছিল না, তো আমরা এখানে বসন্ত ঋতুর প্রশ্ন হিসেবে আলাদা ভাগ করেছি। তো এখানে যে বিষয়টা সেটা হইতেছে এই ঘটনাগুলো ঋতুবর্ণন কবিতার কোন ঋতুর ইঙ্গিত দেয়? দক্ষিণ থেকে বাতাস আসবে,
অপরূপ সৌন্দর্য দেখতে পাবা, মানব মনে প্রেম ভাব কাজ করবে। এইটা ঋতু বর্ণন কবিতার কোন ঋতুর কথা? সহজ কথা, এটা বসন্ত ঋতু। বসন্ত ঋতু বা বসন্তকাল। এখানে বসন্ত ঋতু লেখা আছে, কিন্তু এখানে উদ্দীপক দিয়ে প্রশ্ন যেটা এসেছে সেই বর্ণনা। এখন বসন্তের বর্ণনা আর এই বর্ণনা সেই। এবার আমরা একটু যাই গ্রীষ্ম ঋতুতে। এখানে আমরা লিখে দিয়েছি, মানে অর্থ দেখে বুঝবো। দারুণ অগ্নিবাণে রে, আগুন ঝরছে যেন, যেন সূর্যের তাপ মানে আগুন ঝরছে। হৃদয় তৃষা এখানে রে, হৃদয় তৃষ্ণা কাজ করে। রজনী নিদ্রাহীন, রাতে গরমে ঘুমানো যায় না। দীর্ঘ দগ্ধ দিন, সারা দিনে মনে হয় ঘামে একবারে তৃষ্ণায় মানে সিদ্ধ হয়ে গেছে। আরাম নাই সে জানে রে। তাহলে এটা কোন কাল? গ্রীষ্মকাল। শুষ্ক কানন শাখে, শাখায় আমরা শুষ্ক বাতাস দেখতে পাই। ক্লান্ত কপোত ডাকে, সেখানেও ক্লান্ত কপোত কপোত দেখছে, খুব কবুতর জাতীয় এক ধরনের পাখি। ক্লান্ত কপোত ডাকে করুণ কাতর গানেরে। কপোত পাখি, কপোত আসলে এই পাখিটা পজিটিভ ইতিবাচক দেয়, প্রেমের মানে মেসেজ দেয়। কিন্তু গ্রীষ্মকালে গিয়ে ওই কপোতও করুণ কাতর সুরে গান গাইতেছে। দেখো উদ্দীপকের ঋতুবর্ণন কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? একই কথা, গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের বর্ণনা আছে এখানে এই অংশে, এবং সেটার ব্যাখ্যা করতে হবে। গ্রীষ্মকালের বর্ণনার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা প্রকৃতির সঙ্গে মানব মনে রয়েছে গভীর সম্পর্ক। মন্তব্যটি উদ্দীপক ও ঋতু বর্ণন কবিতার আলোকে বিশ্লেষণ করো। হ্যাঁ ঠিক আছে, প্রকৃতি মানুষের মনের উপরে প্রভাব ফেলে। তো গ্রীষ্মকালের যে রূপ, সেই রূপটা মানুষের মনে প্রভাব ফেলছে। বলছে আরাম নেহে আর জানে রে, জানে কোনো আরাম পাইতেছি না। তাহলে গ্রীষ্মকালের প্রচণ্ড তাপ যেরকম মানুষের মনে প্রভাব ফেলে, ঠিক সেরকম ঋতুবর্ণন কবিতার যে গ্রীষ্মকালের বর্ণনা, সেটাও মানুষের মনে প্রভাব ফেলে। তবে ঋতুবর্ণন কবিতার গ্রীষ্মকালের বর্ণনা মানুষের মনে প্রভাব ফেলে, কিছু নেতিবাচক রূপ শুরুতে আছে, প্রচণ্ড তাপের কথা আছে, কিন্তু তারপরেও গ্রীষ্মকালেও কিন্তু মনের সুখ অনুভব বা মনের বিচিত্র রূপের বর্ণনা আছে। তাইলে সেটা এর মূল কথা হচ্ছে, এখানে প্রভাব ফেলে বলে প্রকৃতির বর্ণনা দিতে হবে। এই প্রকৃতির বর্ণনা আর ঋতুবর্ণন কবিতার প্রকৃতির বর্ণনা, এভাবে এই প্রশ্নটার ব্যাখ্যা করা যায়। আমাদের কিন্তু মূল কাজ হচ্ছে উদ্দীপক পড়ে ধরতে পারা, কোথায় কোন জায়গায় বোঝানো হচ্ছে সেটা ধরতে পারা। সেটা ধরতে পারলে আমরা পারবো। এই ছিল তোমাদের অনেকের কাছে হয়তো কিছুটা কঠিন সেই ঋতুবর্ণন কবিতার সহজ ব্যাখ্যা, এমসিকিউ এবং সিকিউ বিশ্লেষণ। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো কবিতা বা বাংলা দ্বিতীয়পত্রের কোনো একটা ক্লাসে। ততক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ক্লাসগুলো করতে থাকো। রুটিন না দিলেও যে অল্প সময় আছে, এই অল্প সময়ে তুমি যদি সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে তোমার এতদিনের যতদূর তুমি আগাতে পেরেছিলে, হয়তো পরিশ্রম করলে আগামী এই 2 মাস বা 2 মাসের কমে তুমি অনেক দূর আগাইতে পারবা। এবং সিরিয়াসলি পড়াশোনা করলে নিশ্চিত তুমি একটা কাঙ্ক্ষিত তোমার একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।